ঠিক আছে, আমাদের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার 5, খাদ্য পুষ্টি পরিপাক। খাদ্য পুষ্টি পরিপাক। দেখো চ্যাপ্টারের নাম কি? খাদ্য পুষ্টি পরিপাক। এই যে একটু আগেই বললাম আমরা চ্যাপ্টার কন্টিনিউ করব, সিরিয়াল মেনটেন করে পড়ে ফেলবা, বাকিটা দেখা যাবে। ম্যাক্সিমাম স্কুলে আমরা দেখতেছি 1 থেকে 5 আছে, তো ওদের কথা চিন্তা করে আমরা এই ডিসিশনটা নিছি যে আমরা সিরিয়াল বাই যাব। ঠিক আছে, হ্যাঁ 6 অধ্যায় যতটুকু, মানে এটা শেষ হলে 6 শুরু করব। ভোটিং করা, আচ্ছা ঠিক আছে, এটা আমরা ডিসকাশন করব। আচ্ছা ডিসকাশন করব। দেখো তাহলে এই চ্যাপ্টারে আমরা প্রধানত 2টা অংশ নিয়ে পড়ালেখা করব। একটা হচ্ছে খাদ্য ও পুষ্টি নিয়ে, খাদ্য উপাদান, খাদ্য উপাদান ও পুষ্টি নিয়ে। পুষ্টি নিয়ে কথাবার্তা বলবো যেগুলো অনেক বোরিং কথাবার্তা, ঠিক আছে, কিন্তু প্রয়োজনীয়। এরপর আস্তে আস্তে পরিপাক নিয়ে, পরিপাক তন্ত্র নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের প্রধানত 2টা জিনিস, একটা হচ্ছে খাদ্য পুষ্টি উপাদান, আরেকটা হচ্ছে কি পরিপাকতন্ত্র। তাহলে আজকে আমরা ইন্টারেস্টিং পার্টটা পড়বো, পরিপাকতন্ত্র। খাদ্যের পার্টটা আমরা পরে পড়বো, কথা বুঝছো? ইন্টারেস্টিং পার্টটা আগে শুরু করতেছি, খাদ্যের পরিপাকতন্ত্র, মানে আমাদের পরিপাকতন্ত্র। দেখো তাহলে দেখো এই যে পরিপাকতন্ত্র, এটা নিয়ে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। পরিপাকতন্ত্র তোমাদের শুরু হচ্ছে পাঠ কত? 5.8 থেকে। তোমরা একটু 5.8 খুলো, পাঠ 5.8। ইন্টারেস্টিং পার্টটা আমরা আগে পড়ব এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি অনেক ডিটেইলে পড়াবো জিনিসটাকে, যাতে তোমাদের ইন্টার লেভেলের কাজগুলো একটু সহজ হয়। কারণ ইন্টার লেভেলের অনেক পড়ার চাপ আমি চাচ্ছি তোমরা এখন থেকে পড়ে কমাই ফেলো। ঠিক আছে, 2-3টা লাইন এক্সট্রা পড়লে আহামরি কিছু হবে না। ওকে, 2-3টা লাইন এক্সট্রা পড়তে পারবো এখন। আচ্ছা আসো তাহলে পরিপাকতন্ত্র। তাহলে পরিপাক ওয়ার্ডটা আমি একটু বুঝাই বলি। পরিপাক, পরিপাক বিষয়টা কি? সবাই একটু এদিকে তাকাও। পরিপাক বিষয়টা কি? আমরা প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করতেছি, তাই না? খাদ্য উপাদান গ্রহণ করতেছি না আমাদের শরীরের জন্য? কি কি খাদ্য উপাদান আমরা গ্রহণ করি দেখি বলো তো। আচ্ছা প্রথমে শুরু করি কার্বোহাইড্রেট দিয়ে। কার্বোহাইড্রেট বা এটাকে আমরা শর্করা নামে চিনি। কি নামে চিনি স্যার? শর্করা নামে চিনি। হ্যাঁ, তারপর দ্বিতীয়ত আমরা আমিষ খাই। আমিষ খাই বা প্রোটিন। আমিষকে কি বলতে পারবা? প্রোটিন। আমিষকে কি বলতে পারবা? প্রোটিন। তৃতীয়ত আমরা কি খাই? আর কি খাই যেটা আমাদের খুবই পছন্দ বাইরের খাওয়ার? স্নেহজাত দ্রব্য বা যেগুলো পাম অয়েল। আমরা যে প্যাকেজিং ফ্রুটগুলো খাই, প্যাকেজিং ফুড, ওই প্যাকেজিং ফুডের মধ্যে ম্যাক্সিমাম যে অয়েলটা ইউজ করা হয় এটা পাম অয়েল। পাম অয়েলের মধ্যে ফ্যাটটা একটু বেশি, ফ্যাট পার্সেন্টেজটা একটু বেশি, যার ফলে এটা আমাদের হার্টের জন্য ক্ষতিকর। তাহলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে ফ্যাট। যেটা আমরা ফ্যাট মানে তেলের মধ্যে ফ্যাট থাকে, চর্বির মধ্যে ফ্যাট থাকে, এই জিনিসগুলোর মধ্যে আমরা ফ্যাট আমরা কনজিউম করে থাকি। এরপরে দেখো, এরপরে আমরা ভিটামিন খাই। আমরা যে উপাদানগুলো যে খাবারগুলো খাই ওর মধ্যে কিছু না কিছু ভিটামিন, যদি স্বাস্থ্যকর খাবার হয় সেক্ষেত্রে আমরা ভিটামিনটা পেয়ে থাকি। এরপর আমরা পাচ্ছি কি? খনিজ লবণ। খনিজ লবণ। এরপর আসতেছে কি? পানি। এরপর আসতেছে পানি। তাহলে এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো যে খাদ্যের মধ্যে থাকবে ওই খাদ্যকে আমরা কি বলি? সুষম খাদ্য বলি। খাদ্যের 6টি উপাদান যেটার মধ্যে বিদ্যমান ওইটাকে বলে সুষম খাদ্য। তাহলে আমরা খাদ্য হিসেবে এই জিনিসগুলো কনজিউম করি। এবার পরিপাক জিনিসটা বুঝাই। পরিপাক জিনিসটা দেখো, এখানে এই যে শর্করা আমাদের কোষ গ্রহণ করতে পারবে না। মনে করো এটা আমাদের কোষ, আমাদের কোষের কাছে শর্করা গেছে, আমাদের কোষের কাছে কে গেছে? শর্করা গেছে। কোষ বলবে যে তুমি অনেক বড়, আমি তোমাকে নিজের মধ্যে এন্টার করতে দিতে পারি না। শর্করা তুমি আমার কোষের ভিতরে ঢুকতে পারবা না, তোমাকে কনভার্ট হইতে হবে। তোমাকে কিসে কনভার্ট হইতে হবে? গ্লুকোজে কনভার্ট হইতে হবে। মানে কার্বোহাইড্রেট কোষের ভিতর যেতে পারে না। কোষের ভিতর কে যেতে পারে? গ্লুকোজ যেতে পারে। কোষের ভিতর কে যেতে পারে? গ্লুকোজ। তাহলে শর্করা যখন গ্লুকোজে পরিণত হবে
কথা বুঝো, শর্করা যখন গ্লুকোজে পরিণত হবে তখনই সে কোষের ভিতরে ঢুকতে পারবে, এবং কোষের ভিতরে ঢুকে আমরা তো জানি গ্লুকোজ কি করে, শ্বসন প্রক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর আগে চ্যাপ্টার 4 আমরা দেখছিলাম শ্বসনে আমরা কি দেখছিলাম, গ্লুকোজটা ভেঙে শক্তি তৈরি হয়। শক্তি কোথায় তৈরি হয়, কোষের মধ্যে। কোষ শক্তি পাই, কোষ শক্তি পাইলে কারা শক্তি পাচ্ছি, আমরা শক্তি পাচ্ছি। বিষয়টা বুঝছি? তাহলে কার্বোহাইড্রেটটা কিসে পরিণত হলো, গ্লুকোজে পরিণত হলো। তারপর সেম ভাবে কোষ বলবে যে আমি আমিষকে গ্রহণ করতে পারবো না, আমি আমিষকে গ্রহণ করতে পারবো না। আমি কাকে গ্রহণ করতে পারবো, আমি অ্যামিনো অ্যাসিডকে গ্রহণ করতে পারবো। কাকে গ্রহণ করতে পারবো, আচ্ছা এরপর আসতেছে কি, ফ্যাট। কোষ বলবে যে ফ্যাট আমার জন্য অনেক বড় কণা, ফ্যাট আমি কোষের ভিতরে ফ্যাটকে নিতে পারবো না, ফ্যাটকে এন্টার দিতে পারবো না, মানে কোষের ভিতরে ফ্যাটের কণাগুলো যেতে পারবে না, তাই ফ্যাটটাকে ভাঙতে হবে। ফ্যাটটাকে ভেঙে আমরা কি বানাবো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। কথা বুঝছি? তাহলে কি বানাবো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। কিন্তু এই তিনটা জিনিস, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই তিনটা জিনিস বলবে যে ঠিক আছে ওরা ডিরেক্ট কোষের ভিতরে যেতে পারবে, ওদের কোনো চেঞ্জ হওয়ার দরকার নাই, ওদের কোনো চেঞ্জ হওয়ার দরকার নাই, ওরা ডিরেক্ট কোষের মধ্যে যেতে পারবে। তাহলে এই যে তিনটা উপাদান দেখো, ছিল শর্করা নিয়ে গেছি কিসে, গ্লুকোজে, ছিল আমিষ নিয়ে গেছি অ্যামিনো অ্যাসিডে, ছিল ফ্যাট নিয়ে গেছি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। এই যে আমরা কনভার্ট করছি, জিনিসটাকে চেঞ্জ করে ফেলছি, এই চেঞ্জ কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে, এই চেঞ্জ পরিপাকের মাধ্যমে হবে। ঠিক আছে, এই পরিপাক হচ্ছে বলে এই তিনটা জিনিসে পরিণত হচ্ছে। কেন পরিণত হচ্ছে, যাতে কোষ এগুলোকে গ্রহণ করতে পারে, কোষ এদেরকে যাতে গ্রহণ করতে পারে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি পরিপাকের সংজ্ঞাটা লিখি, তাহলে পরিপাকের সংজ্ঞাটা ঠিক এমন হবে যে প্রাণীর গ্রহণকৃত খাদ্য যে প্রক্রিয়ায় কোষের শোষণ উপযোগী উপাদানে পরিণত হয় তাকে পরিপাক বলে। তাহলে বিষয়টা বুঝছো? তাহলে প্রাণীর গ্রহণকৃত খাদ্য, এই যে গ্রহণকৃত খাদ্য যে প্রক্রিয়ায় কোষের শোষণ উপযোগী উপাদানে পরিণত হচ্ছে, এটাকে আমরা কি বলে থাকি, পরিপাক বলে থাকি। লিখে ফেলো, তোমাদেরকে টাইম দিচ্ছি লিখে। এরপর আসি আচ্ছা, যেহেতু আমরা এর সম্পর্কে কথা বলছি, এই যে শর্করা, আমিষ, প্রোটিন সম্পর্কে কথা বলছি, আমি কিছু এক্সট্রা কথা লিখতেছি, তোমরা একটু যদি শিখতে পারো তাহলে ভালো হয়। দেখো এই যে একটু আগে লিখলাম, এটা কি মুছে, এটা মুছে দিয়ে এখানে লিখে ফেলি, এটা মুছে দিয়ে এখানে লিখে ফেলি। না সমস্যা নেই, এটা আমার ইয়ারটা আছে। না এটা আছে, এটা ওই ক্লাস সকালেরটা কপি করা আছে, সমস্যা নেই। সকালের স্লাইডটা আছে। আচ্ছা এখানেই দিয়ে দিই। না সেম কথা দেখো, এই জায়গা থেকে আমি লিখতেছি। এখানে আমি লিখবো যে প্রতিদিন আমাদের কতটুকু এই উপাদানগুলো লাগবে। প্রথমত কার্বোহাইড্রেট আমাদের 415 থেকে 500 গ্রাম মতো প্রতিদিন কনজিউম করা দরকার। এই কথা বুঝো, আমাদের প্রতিদিন 415 থেকে 500 গ্রাম কার্বোহাইড্রেট দরকার। ঠিক আছে, তারপরে প্রোটিন দরকার 100 থেকে 150 গ্রাম মতো, 100 থেকে 150 গ্রাম প্রতিদিন প্রোটিন খাওয়া দরকার। প্রোটিন বলতে কি কি আছে, যেমন মাছ, মাংস, তারপর ডিমের সাদা অংশ, ডিমের হলুদ অংশ না, কিন্তু ডিমের হলুদ অংশের মধ্যে প্রোটিন নাই, ডিমের হলুদ অংশের মধ্যে কি আছে, ফ্যাট আছে। যারা ডিমের কুসুম খেতে পছন্দ করো তারা একটু কম খাওয়ার চিন্তা ভাবনা করবা, কারণ এর মধ্যে ফ্যাট বেশি আছে। সাদাটা বেশি খাবা, সাদাটার মধ্যে আসল শক্তি আছে। কথা বুঝছো? আচ্ছা এই যে ফ্যাট দরকার আমাদের 50 থেকে 100 গ্রাম। ঠিক আছে, তারপর ভিটামিন দরকার আমাদের 5500 থেকে 5600 মিলিগ্রাম। এটা মিলিগ্রাম।
গ্রামে নিলে 5.5 থেকে 5.6 হইতো। একটা বই এভাবে দেওয়া ছিল। আচ্ছা যাই হোক, 8 থেকে 10 গ্রাম তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে পড়িও, সমস্যা নাই। খনিজ উপাদান লাগে 8 থেকে 10 গ্রাম, পানি লাগে 2 থেকে 3 লিটার। পানি লাগে কত? 2 থেকে 3 লিটার। হ্যাঁ উল্টা করো যে, ফ্যাট বেশি খাও না, ফ্যাট বেশি খাওয়া দরকার নেই, কারণ ফ্যাটটা হচ্ছে, ফ্যাটও তোমাদের শরীর, দেখো কাজটা দেখলে তোমরা বুঝতে পারবা। কাজটা একটু দেখি, কাজটা একটু দেখি। দেখো এ হচ্ছে বডিতে তাপ শক্তি যোগায়, তাপ শক্তি যোগায়, তাপ শক্তি যোগায়, তারপর কি কর্মক্ষমতা বৃদ্ধি করে, কর্মক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে, কর্মক্ষমতা বৃদ্ধি করে। যারা ভাত বেশি খায় দেখবা যে শ্রমিকরা 2 বেলা 3 বেলা 4 বেলা পর্যন্ত ভাত খায়। কেন ভাত খায়? কারণ ভাত খেলে তাদের বডিতে তাপ শক্তি আসবে, তাপ শক্তি নিয়ে তারা কাজ করতে পারবে। কিন্তু আমরা ভাত বেশি খেলে আমাদের থেকে ঘুম আসে। কেন ঘুম আসে? কারণ আমরা হচ্ছে কায়িক শ্রম করতে চাই না। আমরা কায়িক শ্রম করি না। যারা শ্রমিক আছে, মাটি কাটে, কৃষক আছে, আমাদের কৃষক ভাইয়েরা, যেমন যারা আমাদের রিক্সাওয়ালা মামারা আছে, ওরা কি প্রচুর প্রচুর কষ্ট করে। এই রোদের মধ্যে দেখো কত কষ্ট করতেছে। তো ওরা ভাতটা থেকে তাপ শক্তি পায়, আর তাপ শক্তি আমাদের কাজ করতে সহায়তা করে। তাপ শক্তি মূলত আমাদের কাজ করতে সহায়তা করে। এরপর আসি প্রোটিন, আমিষ বা প্রোটিন। আমিষ বা প্রোটিন হচ্ছে দেহের বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি, তারপর ক্ষয়রোধ, না টাইম দিব সমস্যা নেই। ক্ষয়রোধ করে, দেহের বৃদ্ধি করে, তারপর কোষ বিভাজনে সহায়তা করে, কোষ বিভাজনকে দ্রুত করে, কোষ বিভাজনকে দ্রুত করে, ঠিক আছে। তারপর আসি স্নেহ। স্নেহ কিন্তু স্নেহজাত দ্রব্য কিন্তু তাপশক্তি যোগায়, তাপশক্তি যোগায়। এখন সকালে আমাকে একজনে কোয়েশ্চেন করছে যে স্যার দেহ তো আমরা তাহলে ভাত না খেয়ে তাহলে ফ্যাট খাইলে হয়, যে দুনারাই তো তাপশক্তি দিচ্ছে, দুনারাই তাপশক্তি দিচ্ছে না। তো বলতেছে স্যার আমার থেকে তো চর্বি বেশি পছন্দ, আমি কি চর্বি খাইলে হবে ভাত না খেয়ে? হবে না। কেন হবে না? কারণ শর্করাটা হজম করতে তোমার শক্তি কম লাগতেছে, শর্করাটা হজম করতে তোমার সময়ও কম লাগতেছে, শক্তিও কম লাগতেছে। কিন্তু ফ্যাট হজম করতে তোমার শক্তিও বেশি লাগবে, সময়ও বেশি লাগবে, ঠিক আছে। সেই জন্য ফ্যাট না খেয়ে শর্করা খাওয়া ভালো। এরপরে দেহের তাপশক্তি নিয়ন্ত্রণ, দেহের না কিছু হবে না, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আবার তোমরা ভাতের বদলে শুধু আমিষ খেয়েও থাকতে পারো, ভাতের বদলে শুধু আমিষ খেয়েও তোমরা সার্ভাইভ করতে পারো। দেখবা যে বাইরের দেশে যারা আছে তারা ভাত খায় না, তারা স্টেক খায়। কি খায়? স্টেক খায়। স্টেক খেয়ে তারা জীবনযাপন করে। তখন তোমাদের মাথায় আসছে ওরা তো ভাত খাচ্ছে না, ওরা শুধু মাংস খাচ্ছে, তাহলে কি হচ্ছে? তাহলে ওদের শর্করার অভাব দেখা দিচ্ছে না, ওদের গ্লুকোজের অভাব দেখা দিচ্ছে না, ওদের গ্লুকোজের অভাব দেখা দিচ্ছে না, ওদের কি তেল ছাড়া স্টেক, তেল ছাড়া কিভাবে স্টেক হয়? হ্যাঁ না পেট ফাটে যাওয়ার কথা। দেখো বিষয়টা বুঝা, আমাদের বডিতে লিভারের মধ্যে এমন প্রসেস আছে যে প্রোটিনটাই পরবর্তীতে শর্করা তৈরি করবে, গ্লুকোজ তৈরি করবে। এমনি তো শর্করা থেকে গ্লুকোজ তৈরি হয়, কিন্তু আমাদের লিভারের মধ্যে এমন প্রসেসও আছে যে প্রসেসের মাধ্যমে প্রোটিনটাই গ্লুকোজে পরিণত হয়। তো যারা স্টেক খেয়ে, বিদেশে যারা স্টেক খেয়ে জীবনযাপন করে তাদের শর্করার অভাব দেখা দেয় না, তাদের গ্লুকোজের অভাব দেখা দেয় না, কারণ তাদের প্রোটিনটাই গ্লুকোজে পরিণত হয় পরবর্তীতে, ঠিক আছে। গ্লুকাগনের উপস্থিতিতে এই জিনিসটা হয়ে থাকে, তোমরা এটা পরবর্তীতে লিভারে পড়বা। আচ্ছা যাই হোক, এখানে আসি। তাহলে ভিটামিন, ভিটামিন হচ্ছে কি? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গেল। এরপর খনিজ লবণ, স্বাভাবিক পুষ্টি, স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি, আচ্ছা স্বাভাবিক বৃদ্ধি লেখো, স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে মানে কি? তোমার এই বয়সে যতটুকু বৃদ্ধি হওয়ার কথা, যদি অতটুকু বৃদ্ধি হয়, ওইটা খনিজ লবণ ওইটাকে এনশিওর করে আর কি, মানে যতটুকু বৃদ্ধি হওয়ার কথা। এখন কিছু ক্লাসে দেখবা, আমার ব্যাচেও ছিল, এমন কাউকে দেখা যায় যাদেরকে মনে হয় না যে ক্লাস 9-10-এ পড়ে, তাদেরকে মনে হয় যে 6-7-এ পড়ে, এরকম অনেককেই মনে হয়।
অনেককেই মনে হয়। তো এটা হচ্ছে যে কি স্বাভাবিক বৃদ্ধিটা একটু যদি এদিক ওদিক হয়, তোমরা একটু খনিজ লবণ বেশি করে খাবা বা খনিজ উপাদানগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করবা, সেক্ষেত্রে বিষয়টা ঠিক হবে। আচ্ছা, এরপর আসতেছে কি পানি। হ্যাঁ, ওদের ওইটা সমস্যা নাই। বৃদ্ধি কি বৃদ্ধি হলে তো ভালো, এটা জেনেটিক্যালি হতে পারে আর কি, জেনেটিক্যালি। যেমন দেখো আমার হাইট মাশাআল্লাহ লম্বা, আমার 9-10 থেকে হাইট লম্বা ছিল, তাহলে এটা কার জন্য? হ্যাঁ, জেনেটিক্সের জন্য। আমার হাইট হচ্ছে 5'10". প্রোটোপ্লাজমকে সিক্ত করে, প্রোটোপ্লাজমকে সিক্ত করে বলতে কি, একটা মিনিট আমার একটা কল আসছে। আচ্ছা দেখো, তাহলে প্রোটোপ্লাজম কি সিক্ত করে, প্রোটোপ্লাজম কি সিক্ত করে মানে কি? আচ্ছা, আমরা কোষের প্রোটোপ্লাজম চিনি, এই যে মনে করো কোষের কোষঝিল্লির ভেতরে এক ধরনের তরল থাকে, কোষঝিল্লির ভেতরে এক ধরনের কি থাকে, তরল থাকে। তরলের মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে। মানে কোষীয় অঙ্গাণু আমরা যেটা চ্যাপ্টার 2 তে পড়ছিলাম যে প্লাস্টিড থাকে, প্লাস্টিডের ভেতরে ক্লোরোপ্লাস্ট থাকে, প্লাস্টিডের মধ্যে তারপর মাইটোকন্ড্রিয়া থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, নিউক্লিয়াস থাকে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে একটা কোষের একটা তরলের মধ্যে ভাসমান আছে। কিসের মধ্যে ভাসমান আছে? একটা তরলের মধ্যে ভাসমান আছে। ওই তরলকে আমরা কি বলি? তরলকে আমরা বলি প্রোটোপ্লাজম। তরলকে আমরা বলি প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের 90 থেকে 92% হচ্ছে পানি। প্রোটোপ্লাজমের 90 থেকে 92% কি? পানি। তাহলে পানি ছাড়া প্রোটোপ্লাজম বাঁচবে না। প্রোটোপ্লাজম না বাঁচলে কোষ বাঁচবে না। বেশি কোষ যদি না বাঁচে, মানে আমাদের বডির মধ্যে যত কোষ আছে, কোষগুলো যদি আস্তে আস্তে পানির অভাবে মারা যেতে থাকে, আমরাও একসময় কি হব? মারা যাব। এই হচ্ছে কথাবার্তা। বিষয়টা বুঝছো? তাহলে কোষের জন্য কি দরকার? পানি দরকার। সেই জন্য পানিকে বলে ফ্লুইড অফ লাইফ। পানিকে কি বলে? ফ্লুইড অফ লাইফ। গেল। এটা কি লেখা হয়েছে? একটু লেখা আছে না? তাহলে মানে সিক্ত করে মানে যতটুকু পানি থাকা দরকার ততটুকু পানি দিয়ে জিনিসটাকে লেভেল করে আর কি। কারণ আমাদের সময় স্বল্পতা আছে, তো সময় স্বল্পতা আছে। দেখো, তো এরপর আসতেছি পরিপাক নিয়ে আবার আসি। পরিপাকের মধ্যে প্রধানত দুইটা কাজ হয়। দেখো, প্রথমে হচ্ছে যে এখানে যান্ত্রিক পরিপাক হয়। যান্ত্রিক পরিপাক। আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক। দুই ধরনের পরিপাক হয় আমাদের, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। তাহলে হোয়াট ইজ যান্ত্রিক পরিপাক, হোয়াট ইজ রাসায়নিক পরিপাক? হোয়াট ইজ যান্ত্রিক পরিপাক, হোয়াট ইজ রাসায়নিক পরিপাক? দেখো, এদিকে দেখো সবাই, আমরা যখন খাবারটা খাই প্রথমে কি করি? দাঁত দিয়ে খাবারটাকে চাবায় খাবারটাকে একটু নরম করে ফেলি, একটু ভেঙে ফেলি, তাই না? এরপর খাবারটা আমাদের গলার নিচে দিয়ে যায়। গলা দিয়ে প্রথমে পেটে যাবে, পাকস্থলী থেকে তারপর ক্ষুদ্রান্তে যাবে, ক্ষুদ্রান্ত থেকে তারপর বৃহদান্তে যাবে। এগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখব। তাহলে এই যে আমরা যাচ্ছে, গলা দিয়ে যে যাচ্ছে, গলার পেশি, গলার এখানে পেশি মানে গলার নলের মধ্যে একটা কি আছে? অন্ননালী বলে। ওই অন্ননালীতে কি থাকে? পেশি থাকে। পেশি একটা চাপ দিবে, পেশি একটা খাবারকে চাপ দিবে। তারপর পাকস্থলীতে যখন যাব, পাকস্থলীয় খাবারকে একটা কি দিবে? চাপ দিবে। তারপর ক্ষুদ্রান্তে গেলে ক্ষুদ্রান্ত খাবারকে একটা চাপ দিবে। তাহলে প্রত্যেক ধাপে ধাপে খাবারকে একটা চাপের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে। এই যে মনে করো একটা নল চেপে ধরলে ওই নলের ভিতরে যে জিনিসটা আছে ওটাতে একটা চাপ পড়বে না? পড়বে কি না তোমরা বলো? নলে যখন তোমরা চাপ দাও, নলের ভিতরে যদি পানি থাকে, পানির উপরে একটা চাপ পড়ে না? তো নলের এই যে আমাদের গলা একটা নলের মতো না? তো গলার ভেতর দিয়ে যখন খাবারটা যায়, গলার নলাটা বা কি বলবো এটাকে, নালীটা, সেটার উপর একটা কি দেয়? চাপ দেয়। এই চাপের ফলে খাবারটা আস্তে আস্তে ভাঙতে থাকে। খাবারটা আস্তে আস্তে যত যায় তত ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে একসময় একদম পেস্ট হয়ে যায়, পেস্ট বা মন্ড হয়ে যায়। আমরা মন্ড, তোমাদের বই একটা ওয়ার্ড আছে মন্ড মানে একদম পেস্ট। ওই যে গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে না? হ্যাঁ, গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে না? ওইরকম পেস্টে পরিণত হয়। তাহলে এটাই হচ্ছে যান্ত্রিক চাপ। ঠিক আছে? দাঁতে কামড়ানো এবং এই যে নালিকার পেশির মধ্যে যে চাপের ফলে খাবারটা যে মন্ড বা পেস্টে পরিণত হচ্ছে, এটাকেই বলে যান্ত্রিক চাপ। তাহলে যান্ত্রিক চাপ কি জন্য হয়? যান্ত্রিক চাপ মূলত হয় যে দাঁত ও নালিকাতে বিদ্যমান চাপের ফলে
যে পরিপাক হয়, যে পরিপাক হয় তাকে যান্ত্রিক পরিপাক বলে, তাকে যান্ত্রিক পরিপাক বলে। তাহলে দাঁত ও নালিকার মধ্যে বিদ্যমান পেশি দ্বারা যে চাপের ফলে খাদ্যটা পেস্ট বা মন্ডে পরিণত হয় তাকে আমরা যান্ত্রিক পরিপাক বলি। এবার আসো রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক আই গেস তোমরা সবাই বুঝবা, এখানে না বুঝার কিছু নাই, কারণ তোমরা ছোটবেলা থেকে শুনে আসতেছো একটা কথা যে এই দেখো ক্লাস 7-8 থেকে তোমরা একটা কথা শুনে আসতেছো, সেটা কি? পাকস্থলীতে অ্যাসিড তৈরি হয়। পাকস্থলীতে কি অ্যাসিড তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এটা আমরা সবাই ক্লাস 6-7-8 পড়ে আসছি, তাই না? এই যে দেখো পাকস্থলীতে খাবার যাবে, খাবারের উপর HCl অ্যাসিডটা পড়বে। অ্যাসিড তো তোমরা জানো যে অ্যাসিড যে কোনো কিছুকে আস্তে আস্তে ধ্বংস করে, আস্তে আস্তে কি মানে গুঁড়া করে বা পেস্ট করে বা ধ্বংস করে, ঠিক আছে? তাহলে এই অ্যাসিড বা রাসায়নিক বস্তু দ্বারা খাবারকে আমরা যে ভাঙতেছি এটাকে বলে রাসায়নিক পরিপাক। কথা বুঝছো? তাহলে রাসায়নিক বস্তু দ্বারা যে পরিপাক সেটাকে বলে রাসায়নিক পরিপাক, আর দাঁত আর পেশির যে চাপের ফলে যে পরিপাক সেটাকে আমরা বলি যান্ত্রিক পরিপাক। তাহলে এটা কিসের মাধ্যমে হচ্ছে? রাসায়নিক বস্তু বা এনজাইম, এটাকে আমরা এক্সাক্ট বলি কি? বা এনজাইম। এনজাইমের ফলে খাদ্য পরিপাক হওয়াকে রাসায়নিক পরিপাক বলে। বিষয়টা বুঝছি? তাহলে এই যে পরিপাক দুই ধরনের, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক, দুইটাই হয় আমাদের বডিতে, দুইটাই হয়। যান্ত্রিক পরিপাকও হয়, রাসায়নিক পরিপাকও হয়। তার মানে আমরা চাবানোর ফলে খাদ্যটাকে চূর্ণ বিচূর্ণ করি এবং রাসায়নিক বস্তু দিয়ে এটাকে আরো চূর্ণ বিচূর্ণ করে এটা থেকে ওই যে উপাদানগুলো আমরা এই যে পরিপাক করলাম, এই যে পরিপাক, এই উপাদানগুলো ওই যে গ্লুকোজে পরিণত হয়, আমিষটা কিসে পরিণত হয়? অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, আর ফ্যাটটা কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। তাহলে এই যে পরিপাক, দুই ধরনের পরিপাকের ফলে আমাদের মূলত কাজগুলো হয়ে থাকে। এই জিনিসটা কি বুঝছো? হ্যাঁ, তাহলে এবার আসি। আচ্ছা দেখো, এরপর আসি, না এরপর আসতেছি পরিপাকতন্ত্র। না, ওইটাতে কাজ আছে। পরিপাকতন্ত্র। আচ্ছা, তন্ত্র ওয়ার্ডটা কি আমরা বুঝি? তন্ত্র ওয়ার্ডটা আমরা বুঝি? হ্যাঁ, কি বলে? তন্ত্র কি? অনেকগুলো অঙ্গ মিলে যখন একটা কাজ সম্পাদিত করে ওইটাকে আমরা কি বলি? তন্ত্র বলি। যেমন আমরা শ্বসন তন্ত্র পড়ছি, রেচন তন্ত্র পড়ব, তারপরে আর কি আছে পরিপাকতন্ত্র পড়তেছি, ঠিক আছে? এই যে তন্ত্রগুলো আমরা পড়বো, স্টেপ বাই স্টেপ পড়বো। আচ্ছা, তাহলে তন্ত্র যদি কাকে বলা আসে তাহলে কি লিখবা? কতগুলো অঙ্গ মিলে যখন একটি কাজ সম্পাদন করে তখন ওই সকল অঙ্গাণুকে একত্রে তন্ত্র বলে। আচ্ছা, তাহলে কতগুলো অঙ্গ মিলে যখন একটা কাজ সম্পাদিত করবে ওই সকল অঙ্গাণুকে একত্রে তন্ত্র বলে। তাহলে পরিপাকতন্ত্রে কি কি আছে সেটা একটু আমরা দেখি। পরিপাকতন্ত্রে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি। দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে যে পরিপাক নালী বা পৌষ্টিক নালী। পরিপাক নালী বা এটাকে আমরা পৌষ্টিক নালীও বলতে পারি, বা ইংলিশে এটাকে বলে এলিমেন্টারি ক্যানেল। কি বলে? এলিমেন্টারি ক্যানেল। এই যে ইংলিশ শুনতে চাইছো, ইংলিশ মিডিয়ামে পড়াই বলে ইংলিশ শুনতে যাচ্ছ। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো আরেকটা আছে কি? পরিপাক গ্রন্থি।
পরিপাক গ্রন্থি, ডাইজেশন গ্ল্যান্ড, গ্ল্যান্ড গ্রন্থি মানে গ্ল্যান্ড, ডাইজেশন গ্ল্যান্ড। তাহলে প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করছি, ঠিক আছে, পৌষ্টিক নালী আর কি পরিপাক গ্রন্থি। এবার এর আন্ডারে কি কি পড়তেছে সেটা একটু পড়ি। দেখো প্রথমত এখানে আছে কি মুখ, মুখছিদ্র। কি আছে স্যার? মুখছিদ্র। এরপর আসতেছে মুখগহ্বর, এলিমেন্টারি ক্যানেল। হ্যাঁ এটা এটা ডাইজেশন, এটা ক্যানেল, ওই জন্য এটাকে এলিমেন্টারি ক্যানেল বলে। এটা আমি নাম দিই নাই, এরকম নাম দেওয়া হয়েছে এলিমেন্টারি ক্যানেল। আর এটা হচ্ছে ডাইজেশন গ্ল্যান্ড। আচ্ছা দেখো কি পড়াচ্ছিলাম, এই যে মুখগহ্বর। তাহলে মুখছিদ্র কি? এই যে আমাদের ঠোঁটের যে ছিদ্রটা, এই যে ঠোঁট, এই ঠোঁটটাকেই মূলত মুখছিদ্র বলতেছে। ওকে, এরপর ঠোঁটের পরে এই যে একটা ভেতরে ফাঁকা স্থান আছে না, আ করলে যেটা দেখা যায়, যেখানে তোমরা খাবারটা রেখে চাবাও, খাবারটা রেখে কি চাবাচ্ছ না, এই যে খাবার রেখে যে জায়গায় চাবাচ্ছ, এটা একটা ফাঁকা স্থান না? আর গহ্বর মানে হচ্ছে ফাঁকা স্থান, এইটা হচ্ছে মুখগহ্বর। তাহলে মুখগহ্বরের মধ্যে আমাদের কি কি আছে বলতো? মুখগহ্বরের মধ্যে আমাদের কি কি আছে? মুখগহ্বরের মধ্যে আমাদের তিনটা জিনিস আছে, দাঁত, জিহ্বা, আরেকটা হচ্ছে যে কি লালা গ্রন্থি। হ্যাঁ কেন জানবো না, লালা গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো মুখগহ্বরের পরে যে অংশটা আছে সেটাকে বলে গলবিল। মুখগহ্বরের পরে যে অংশটা আছে ওটাকে বলে গলবিল। গলবিলের মধ্যে আমরা আলজিহ্বা নামক একটা জিহ্বা দেখি, ওই ডাক্তারের জিহ্বা, হ্যাঁ টান টান। তাহলে এই যে জিহ্বা বের করে যেটা দেখানো হয় ডাক্তারে, যেটা চেক করে, সেটা হচ্ছে আলজিহ্বা। তাহলে ওই আলজিহ্বার এরিয়াটাকে আমরা গলবিল বলতেছি। আমরা চিত্র এঁকে দেখাবো, আগে পয়েন্টগুলো লিখে নিচ্ছি। এরপর আস্তে আস্তে অন্ননালী, ঠিক আছে। এরপর আসতেছে পাকস্থলী, ঠিক আছে। হ্যাঁ এরপর এরপর হচ্ছে ক্ষুদ্রান্ত, এরপর হচ্ছে বৃহদন্ত্র, এরপর হচ্ছে পায়ু। আচ্ছা তোমাদেরকে কিছু এক্সট্রা লেখা লিখে দিচ্ছে, এক্সট্রা ইনফরমেশন যেগুলো তোমাদের লাগবে। পায়ু দেখো, অন্ননালীর দৈর্ঘ্য 23 থেকে 25 সেন্টিমিটার, 23 থেকে 25 সেন্টিমিটার। পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে যে 8 থেকে 10 মিটার, 8 থেকে 10 মিটার না 6 থেকে, সরি একটু ভুল হয়েছে, 6 থেকে 7 মিটার, 6 থেকে 7 মিটার। আচ্ছা ভালো কথা, 8 থেকে 10 মিটার হচ্ছে এই পৌষ্টিক নালীর দৈর্ঘ্য। পুরাটার পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার। তোমার হাইটের চেয়ে বেশি, পৌষ্টিক নালীর দৈর্ঘ্য তোমার হাইটের চেয়ে বেশি। হ্যাঁ এই পেঁচানো যেগুলো থাকে ওগুলোকে ক্ষুদ্রান্ত বলে। আমি চিত্র এঁকে দেখাবো, টেনশন করিও না, চিত্র এঁকে দেখাবো। হ্যাঁ মানে তোমার হাইটের চেয়ে বেশি হচ্ছে তোমার পৌষ্টিক নালীর দৈর্ঘ্য 8 থেকে 10, কমপ্লিট হচ্ছে 8 থেকে 10, শুধু ক্ষুদ্রান্ত হচ্ছে 6 থেকে 7, 6 থেকে 7। এরপর বৃহদান্ত হচ্ছে অনলি 1.5 মিটার, 1.5। অনেকে 1.5 বুঝো না, তোমরা 1.5 2.5 এগুলো বুঝো না, ঠিক আছে। তাহলে এই ইনফরমেশনগুলো এক্সট্রা দিছি, এগুলো একটু পড়ে রাখবা। হ্যাঁ পাইপটা নাই। এরপর দেখো এখানে গ্রন্থি আছে, লালা গ্রন্থি আছে, বাট তোমাদেরকে দিচ্ছি না আর কি। মানে তোমাদের কিসের ইন্টারেস্টটা কোথায়? আচ্ছা লালা গ্রন্থি, এরপর আসা, হ্যাঁ ওকে আলাদা করে বাড়াবো। আচ্ছা দেখো যকৃৎ, তারপর হচ্ছে কি অগ্নাশয়,
আচ্ছা ঠিক আছে, ওর ইন্টারেস্ট গ্যাস্ট্রিক গ্রন্থি। এরপর আসতেছে কি আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক না না না, মস্তিষ্ক থেকে সবকিছুর কমান্ড আসতেছে, কিন্তু মস্তিষ্ক কোনো তন্ত্রের অংশ না। পাকস্থলী, ও মুছে গেছে, বুঝে না কি বলছো? উপসেট, আচ্ছা ম্যাথের ক্ষেত্রে চিন্তা করতেছো? হ্যাঁ বলা যাবে। না 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 না, ওইরকম কিছু আসবে না। আচ্ছা এদিকে আসো, গ্রন্থি। গ্রন্থি এই কথা না, গ্রন্থি দেখো, গ্রন্থি বিষয়টা কি করবে? গ্রন্থি এখানে মূলত ওই হরমোন তৈরির কাজটা করবে, এনজাইম তৈরির কাজটা করবে। এনজাইম, ওই যে রাসায়নিক উপাদান, তোমরা শুধু HCl-টা জানো, কিন্তু এখানে HCl ছাড়াও অনেক কিছু কাজ করে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তোমরা যে ভাতটা চাবাও, ভাতের সাথে যে লালাটা মিশে, লালাটা ভাতকে অর্ধেক হজম করে ফেলে, সেটা জানো? লালা, মুখের লালা ভাতকে অর্ধেক হজম করে ফেলে, কারণ এখানে কিছু অ্যাসিড উপস্থিত। এগুলো নিয়ে আমরা পড়ালেখা করব, ডাইজেশন নিয়ে আমরা কমপ্লিট ডিটেইল পড়বো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে গ্রন্থি থেকে কি রিলিজ হবে? এনজাইম। এই এনজাইম দিয়ে কি হবে? এই এনজাইমই মূলত রাসায়নিক পরিপাকটা করবে। আমরা রাসায়নিক পরিপাক পড়ছি না? তাহলে রাসায়নিক পরিপাক কে করবে? রাসায়নিক পরিপাক করবে এনজাইম। ওকে, আচ্ছা বলে রাখা ভালো, এই যে যকৃৎ, যকৃৎকে তোমরা চিনো? যকৃৎকে তোমরা চিনো? যকৃৎকে কলিজা, কলিজা কার কলিজা সবচেয়ে বড়? কলিজা। লিভার, যকৃৎ, সেম কথা। এই দেখো, তাহলে আমাদের বডির সবচেয়ে বড় গ্রন্থি, আমাদের বডির সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। সবচেয়ে ছোট গ্রন্থি কে? সবচেয়ে ছোট কে? পিটুইটারি গ্রন্থি। সবচেয়ে ছোট হচ্ছে পিটুইটারি গ্রন্থি, আর সবচেয়ে বড় কে? যকৃৎ। ঠিক আছে, হ্যাঁ পিটুইটারি মাথায়, আর যকৃৎ হচ্ছে, আমি দেখাবো যকৃৎ কোথায় আছে দেখাবো, পিটুইটারি মাথায়। আচ্ছা, আর গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে পেটের ভেতরে থাকে, আমি এটাও দেখাবো। গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে? পেটের ভেতরে থাকে, ঠিক আছে? এরপর আসতেছে আন্ত্রিক গ্রন্থি, এটা হচ্ছে অন্ত্রের ভেতরে থাকে, মানে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের ভেতরে থাকে। আচ্ছা চলো আমরা এরপর চিত্র দিয়ে দেখি। অনেক ছোট, অনেক ছোট, পিটুইটারি অনেক ছোট, এইটুক কি, এইটুক তো